যত দিন যাচ্ছে বাংলাদেশের ছবি তত পরিষ্কার হচ্ছে। গত বছর জানুয়ারির সংসদীয় নির্বাচনের আগে একটা খবর খুব প্রচারিত হয়েছিল যে শেখ হাসিনা সরকারের পতনের জন্য আমেরিকার বাইডেন সরকার এবং তার সমর্থক পশ্চিমা শক্তি, ডিপ স্টেট এবং রাষ্ট্রসংঘ পর্যন্ত অস্থির হয়ে উঠেছে এবং তারা সমস্ত রকমের সম্ভাব্য পথে চেষ্টা করে যাচ্ছে হাসিনাকে বেকায়দায় ফেলতে। সেই খবর যে খুবই সত্যি ছিল সেটা আজ অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণিত হয়েছে এবং 5 আগস্টের পর বাংলাদেশের ঘটনা প্রবাহ যে পথে গিয়েছে সেটাও এই মার্কিন হাতের তত্ত্বকে স্পষ্ট করে। অন্যদিকে এটাও খবর ছিল যে হাসিনার পেছনে যে জোরালো সমর্থন ছিল ভারতের মোদি সরকারের, সেই সমর্থন কিভাবে যেত হাসিনার কাছে সেটা অবশ্য জানা যায়নি, কিন্তু কেউ বলতেও পারেনি স্পষ্ট করে। কিন্তু এই খবরটা কিন্তু খুব রটেছিল। পরবর্তী ঘটনা প্রবাহ, বিশেষ করে 5 আগস্টের পরের ঘটনা, 5 আগস্ট থেকে যে ঘটনা, সেই ঘটনার প্রবাহ কিন্তু ওই খবরটাকে পুষ্ট করে। এইসব ঘটনা থেকে একটা বিষয় স্পষ্ট যে বাংলাদেশে যেটা ঘটেছে, ঘটছে ও ঘটবে সেটা সে দেশের নিজস্ব রাজনীতির বহিঃপ্রকাশ নয়, তার পেছনে আছে বহিঃশক্তির হাত। অর্থাৎ যেটা ঘটছে, ঘটে গেছে, এখন ঘটছে এবং ভবিষ্যতে ঘটবে, তার পেছনে বাংলাদেশের বাইরের শক্তির হাত তার পেছনে রয়েছে। এই হাত এটা কখনো কম থাকে, কখনো বেশি থাকে, কখনো এই পক্ষ যেতে তো কখনো ওই পক্ষ যেতে। 71-এ যদি ভারত জিতে থাকে তবে 75-এ ভারত হেরেছিল। 24 জানুয়ারির ভোটে যদি ভারত জিতে থাকে তবে আগস্টে আমেরিকা ও পাকিস্তান জিতেছে। কিন্তু এই জয় দীর্ঘস্থায়ী যে হবে না সেই লক্ষণ এখন স্পষ্ট। কারণ আমেরিকার প্রেসিডেন্ট বদল হয়ে গেছে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল সেই হিসেব নিকেশ একেবারে পাল্টে দিয়েছে। এখন বাংলাদেশের ব্যাপারে ভারত ও আমেরিকার একটা সুর, এক সুর। এরা আর প্রতিপক্ষ নয়, এরা এক পক্ষ। 20 জানুয়ারি ট্রাম্প শপথ নিয়েছেন, তারপর 13 ফেব্রুয়ারি ট্রাম্প ও মোদির বৈঠক এবং 17 মার্চ তুলসী গ্যাবার্ডের বাংলাদেশ বিষয়ে একটি বোমা নিক্ষেপ। সঙ্গে সঙ্গে উথাল পাতাল বাংলাদেশের রাজনীতি। ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে অভ্যস্ত, মানে প্রধান উপদেষ্টাকে টপকে বক্তব্য দিতে অভ্যস্ত ইউনূস সাহেবের প্রেস সচিব ভদ্রলোকটি পরিস্থিতি আরো জটিল করে তুলেছে। এটা তো জটিল করবার কথাই, কারণ ওই যে প্রেস সচিব ভদ্রলোক শফিকুল আলম, তিনি আজ নন, অনেকদিন ধরেই তিনি জামাত শিবিরের লোক, তিনি জামাতের লোক। আর জামাতরাই তো এখন দখল করে রেখেছে বাংলাদেশ। তো তুলসী গ্যাবার্ডের বক্তব্য তিনি নস্যাৎ করে দিলেন এমন ভাষায় যে আমেরিকা ক্ষেপে বোম। শুধু এই নয়, এই শফিকুল আলম নামের সচিব মহোদয় তার প্রভাব খাটিয়ে 3 জনকে নিয়োগ দিয়েছিলেন ঢাকার ফরাসি দূতাবাসে। তাদের দিয়ে গ্যাবার্ড বিরোধী সরকারের বক্তব্য যেটা দিয়েছেন সেটা আবার তার আপলোড করে দিয়েছে সেটা ফরাসি দূতাবাসের ওয়েবসাইটে। ওখানে খুব ভয়ঙ্কর বলুন। ব্যাস, আমেরিকার ক্রোধের আগুন, সেই আগুনে একেবারে ঘৃতাহুতি। ত্রস্ত ফরাসি দূতাবাস তড়িঘড়ি সেই পোস্ট তুলে নিয়েছে। তারপর যারা এই কাণ্ড ঘটিয়েছে কর্তৃপক্ষের অগোচরে তাদের চাকরিও খেয়ে নিয়েছে। কিন্তু সেখানেই শেষ নয়,
ফ্রান্সের থেকে রাফাল যুদ্ধ বিমান সহ আরো অস্ত্রশস্ত্র কেনার যে চুক্তি ছিল, আমেরিকার চাপে সেই চুক্তি এখন বাতিল হওয়ার মুখে। এটা আমেরিকার চাপ বলবো না, আমেরিকাকে খুশি করার জন্যে সেই রাস্তা থেকে এখন একেবারে ইউনূস সরকারকে পিছিয়ে আসার কথা তারা ভেবে নিয়েছে। আমেরিকার রাগ থামাতে ইউনূস মিয়া এখন কাঁপতে শুরু করেছেন। ইসলামী উগ্রপন্থী ও সন্ত্রাসী নেতাদের, এমনকি জামাতের আমিরকেও তিনি গ্রেপ্তার করার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। শুধু এরা নয়, এরা তো আছেনই, এছাড়া জনাতিনেক সমন্বয়ক উপদেষ্টা, যাদের কেউ কেউ সমন্বয়ক, কেউ কেউ উপদেষ্টা, তবে তারা সমন্বয়ক হচ্ছে তাদের রূপ। এদেরকেও গ্রেপ্তার করে খিলাফত প্রতিষ্ঠার বিরুদ্ধে, এবং বাংলাদেশ এখন ওই যে ধর্মীয় রাজনীতি করছে না এইটা বোঝাবার জন্যে ইউনূস সরকার তাদেরকে ভেতরে ঢোকাবার, সে আইওয়াস হোক আর যাই হোক, সেই কথা ভাবছে এবং সেই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে বলে খবর পাচ্ছি। শুধু এই নয়, ইউনূস মিয়া এটাও সিদ্ধান্ত নিয়েছেন যে আওয়ামী লীগের কয়েকজন বড় নেতাকে জামিনে মুক্ত করে দেবেন। মানে সরকার তাদের জামিনের আবেদনের বিরোধিতা করবে না, তাহলেই মুক্ত হয়ে গেল। গতকাল আমি একটি ভিডিও করেছি এই ব্যাপারে, সেখানে আমি এই বিষয়টা বলেছি। তো এটা তারা করছেন কেন? মানে ইউনূস সরকার কেন এটা করার কথা ভাবছেন এই জন্যই তারা অগণতান্ত্রিক নয়, তারা গণতান্ত্রিক ব্যবস্থা মেনে চলবেন, এইটা জানাবার জন্যে। কাদেরকে জানাবেন? আমেরিকা এবং সঙ্গে ভারত, দুজনকে। এমনকি নির্বাচন এগিয়ে আনার ব্যাপারে যদি আমেরিকা বলে তোমরা 4 মাসের মধ্যে নির্বাচন করো কি 5 মাসের মধ্যে নির্বাচন করো, তারা সেটাও করতে এখন রাজি হচ্ছে। এমনকি এই বছর সেপ্টেম্বর অক্টোবরেও যদি, মানে এরা যদি থাকে, মানে এদেরকে যদি থাকতে দেওয়া হয় ইউনূসকে, তাহলে তিনি সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে নির্বাচন করতেও কিন্তু রাজি নন। এটা দেখে নেবেন। এক কথায় আমেরিকা এখন যা বলবে তাই করবে ইউনূস সরকার। শুধু একটাই অনুরোধ, প্রার্থনা আমেরিকার কাছে, ক্ষেপে যেও না, আমাদের ওপরে ক্ষেপে যেও না, রাগ করো না। আর এই বেকায়দায় পড়া ইউনূসকে এক প্রস্ত শাসিয়ে এলেন গতকাল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। গতকাল মানে একেবারে গতকাল বুধবার 19শে মার্চ প্রধান উপদেষ্টার যমুনার বাসভবনে গিয়ে তিনি তাকে শাসিয়ে এলেন। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা ISPR তাদের দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানে এই সাক্ষাৎকারের বিষয়ে যে বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। সেই সঙ্গে প্রধান উপদেষ্টাকে আফ্রিকা সফরের রিপোর্ট দেওয়ার জন্য সেনাপ্রধান গিয়েছেন যমুনায়। আরও একটা বিষয় নাকি ছিল দুজনের একান্ত আলোচনার মধ্যে, সেটা হলো বঞ্চিত সেনাকর্তাদের সুবিচার নিশ্চিতকরণ, সেই সংক্রান্ত উচ্চপদস্থ পর্ষদের যে মূল্যায়ন ও সুপারিশ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে পারমিশন নয়, প্রধান উপদেষ্টাকে অবহিত করা যে ওই রিপোর্টে কি বলা হয়েছে এই সেনাদের সম্পর্কে। এটা বোঝো কাণ্ড। সুপারিশের কপি পাঠালেই তো প্রধান উপদেষ্টাকে অবহিত করানো যেত, সেখানেই তো পরিষ্কার থাকে সব বিষয়ে, মুখের কথায় তো অনেক কিছু থাকে না। তার জন্য এতকাল পরে যাওয়ার, মানে কালকেই যাওয়ার খুব দরকার ছিল কি? সেটা তো পরে যেতেও পারতো। আরো একটা কথা, তিনি মানে আফ্রিকা থেকে ফিরেছেন 7th মার্চ, গতকাল ছিল 19শে মার্চ। তো তিনি তার মানে বেরিয়ে এসছেন, সফর করে এসছেন, সেইটার ব্যাপারে প্রধান উপদেষ্টাকে তিনি জানাবেন
12 দিন পর এটাই চলছে। আর সৌজন্য সাক্ষাতের এক্ষুনি দরকার। আর মানে সৌজন্য সাক্ষাতের এতদিন পরে যাওয়াটা দরকার হয়ে পড়লো কালকে। দেখুন, এর আগে সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার দেখা হয়েছিল 10 নভেম্বর, তারপর দেখা 19 মার্চ। তো 10 নভেম্বর থেকে 19 মার্চ মানে 4 মাস 9 দিনের মাথায়, এই 4 মাস 9 দিনের মাথায় হঠাৎ কেন সৌজন্য জানাবার দরকার হলো? 4 মাস 9 দিনের মাথায় সৌজন্য কি কম পড়িয়া ছিল আমাদের সেনাপ্রধানের তরফে, যে যমুনায় গিয়া আলাদা করিয়া সৌজন্য জানাইতে হইল? তাও যদি ঈদের সৌজন্য হতো কিছু বলার থাকতো না। অবশ্য ঈদ পালন না করে ইউনূস সাহেব সেদিন চীনে যাচ্ছে, হয়তো শি জিনপিং এর সঙ্গে কোলাকুলি করবেন ঈদের। যাই হোক, সে তো সেই 26 মার্চের কথা। তো 26 মার্চ তিনি যাবেন শি জিনপিং বাইরে। কই, তিনি যে এর মধ্যে আরো 1-2 বার বিদেশ ঘুরে এলেন, তার আগে তো সেনাপ্রধানকে তার মনে পড়েনি। হঠাৎ শি জিনপিং এর সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য তার সেনাপ্রধানকে মনে পড়লো কেন? কি মনে পড়লো? আর যদি মনেও পড়ে থাকে, জানো যদি ঠিক আছে যাওয়ার আগে একবার দেখা করে যাব, তাহলে 19 মার্চ কেন গেলেন জেনারেল সাহেব যমুনায়? 8 আগস্ট শপথ গ্রহণের দিন ওয়াকার সাহেব বড় মুখ করে বলেছিলেন, আমরা প্রতি সপ্তাহে দেখা করব, কথা বলবো, দেশ নিয়ে মাথা ঘামাবো, কত কথা বলেছিলেন। প্রথম মাসখানেক মোটামুটি চলছিল সেরকম। ছন্দ পতন হলো কবে? গত বছর সেপ্টেম্বরে। প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক গেলেন রাষ্ট্রসংঘের মানে জাতিসংঘের বৈঠকে যোগ দিতে, জেনারেল অ্যাসেম্বলিতে তিনি গেলেন। আর সংবাদ সংস্থা রয়টার্সকে ডেকে সাক্ষাৎকার দিলেন আমাদের সেনাপ্রধান। সেনাপ্রধান সেদিন বলেছিলেন 25 সালে মানে ডিসেম্বরের মধ্যেই তিনি দেশে নির্বাচন হবে, দেশে নির্বাচিত সরকার আসবে দেশে 18 মাসের মধ্যে তিনি বলেছিলেন। কিন্তু খবর কি হলো শেষ পর্যন্ত? কি হলো সেই 25 ডিসেম্বরের মধ্যে ভোটের সেই কথা যেটা ওয়াকার সাহেব বলেছিলেন, সেটা কি হলো? এ খবর ইউনূসের কানে যেতে ক্ষেপে বোম তিনি। বলে কি সেনাপ্রধান, হ্যাঁ গদিতে আমি বসতে না বসতেই কিনা বলছে নির্বাচনের কথা। হ্যাঁ, একেবারে যাকে বলে বসতে না বসতে মানে পুজো শুরু হতে না হতে একেবারে বিসর্জনের বাদ্যি বাজাবার সেনাপ্রধানকে তিনি অমনি বলে দিলেন ভয়েস অফ আমেরিকার সাক্ষাৎকারে যে নির্বাচন কবে হবে সেটা অন্য কেউ ঠিক করবে না, সেটা ঠিক করব আমি, সে ব্যাপারে কথা বলবো আমি। সেই খবর আবার সেনাপ্রধানের কাছে এলো। ন্যাচারালি এতে তার খুব রেগে যাওয়ার কথা, এটা তো ভালো কথা নয় তার পক্ষে। সব গুছিয়ে গেছে, তার ভাবনা হচ্ছে সব গুছিয়ে গেছে, ইউনূস সাহেবকে বসালাম আমি, এই সরকার আমি তৈরি করলাম, আর আমাকে কিনা বলে অন্য লোক। মানে ওই যে বলেছে না, আমি ঠিক করে অন্য কেউ নির্বাচন, অন্য কোনো লোক নির্বাচনের কথা বলবে না। তো সেইটা সেই যে কাটলো দুজনের ছন্দ, আর সুর লাগলো না তানপুরায়। ইউনূস রাজকার্য চালাতে লাগলেন, আর ওয়াকার চালা তুই, আমি ঘুমিয়ে পড়ি বলে ঘুমিয়ে পড়লেন। ঘুম ভাঙলো কবে? ঘুম ভাঙলো 13ই ফেব্রুয়ারি। 13ই ফেব্রুয়ারি যেদিন হোয়াইট হাউসে ট্রাম্প সাহেব আর মোদি সাহেবের বৈঠক হলো। সেই বৈঠকে বাইডেন সেই বৈঠকে কি হলো না হলো এখন নতুন করে বলার কিছু নেই, আপনারা জানেন। আই উইল লিভ বাংলাদেশ ফর পিএম বলেছিলেন ট্রাম্প সাহেব, মানে দায়িত্ব মোদির ঘাড়ে। বাইডেন সাহেব চলে যেতে এবং ট্রাম্প সাহেব এসে বসতে ইউনূস সাহেব প্রমাদ গুনেছিলেন, প্রমাদ লবিং ফার্ম লাগিয়ে দিলেন ট্রাম্পের কাছে আসার জন্যে। এ ব্যাপারে তিনি কিন্তু ইউনূস সাহেবের আমাদের বেশ খ্যাতি আছে। তারা ট্রাম্পকে ধরার আগেই ধরলেন ইলন মাস্ককে। একটা ভিডিও কনফারেন্স হলো মাস্ক আর ইউনূসের। তারপর ব্যবসাদার ইউনূস করলেন কি, বাংলাদেশে স্টারলিংককে আনার কথা বললেন। কি যন্ত্র মাইরি, হ্যাঁ এখানেও প্রস্তাব তারই গ্রামীণ ফোনের সঙ্গে
ওদের জুড়ে দেয়া, যৌথ ব্যবসা। কিন্তু মাস্ক ঘেঁষলেন না, তিনি তো চিনে গেছেন ইউনুসকে। সুতরাং ইউনুসের চোখের ঘুম চলে গেল। সেনা প্রধানের সঙ্গে সৌজন্য বিনিময়ের কথা মনে পড়ল তার। একে একে নিবিছে দেউটি। সেনা প্রধান সঙ্গে থাকলে তবু অন্তত কিছুটা আশা থাকে। বাংলাদেশ থেকে সূত্র মারফত খবর পাচ্ছি, গত দিন দশেক ধরে ইউনুস সাহেব চেষ্টা চালাচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে কথা বলতে, ফোনে যোগাযোগ করতে। প্রথমে প্রধান উপদেষ্টার অফিস থেকে ফোন গেল জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে। সেনাপ্রধান ফোন ধরলেন না। একদিন নয়, দুদিন তিনি ফোন ধরলেন না। সেনাপ্রধান পাত্তা দিলেন না যেন। লাজ লজ্জা ভুলে প্রধান উপদেষ্টা তার ব্যক্তিগত লাইন থেকে ফোন করলেন ওয়াকারুজ্জামান সাহেবকে। এবারও ওয়াকারুজ্জামান রিজেক্ট করলেন, দুদিন আগের কথা। এরই মধ্যে তুলসী গাবার্ডের ইন্টারভিউ প্রচার হয়ে গেল। এবং সেই ইন্টারভিউ তো আর ইন্টারভিউ নয়, এটা হচ্ছে একটা ইন্টারভিউ বোমা। তারপর সুপার অ্যাডভাইজার শফিকুল আলম তিনি করলেন কি, গ্যাবার্টের সব অভিযোগ অস্বীকার করে যেটা বুঝিয়ে দিলেন যে গ্যাবার্ট মিথ্যে কথা বলেছে। ফরাসি দূতাবাস, সেই দূতাবাসে শফিকুলের লোকজন আবার আর একটা বেয়াদবি করল। আমেরিকার ক্রোধের পারা উঠে গেল একেবারে চটচড় করে ওপরে। ফরাসি দূতাবাসে কি হয়েছিল, সেখানে এই তিনজনকে ওখানে নিয়োগ দিয়েছিল শফিকুল আলম। তারা করলো কি, ওই শফিকুল মানে বাংলাদেশ সরকারের ওই গ্যাবার্ডের ব্যাপারে যে ওরা বক্তব্যর যে বিরোধিতা করেছিল, সেই বিরোধিতাটা ফরাসি দূতাবাসের ওয়েবসাইটে তারা আপলোড করে দিল। আর সেই আপলোড দেখে এবার ক্ষেপে গেল আমেরিকা। আমেরিকা ক্ষেপে গিয়ে বলল, এই দুটো দেশের মধ্যে, বাংলাদেশ আর এর মধ্যে আমেরিকার মধ্যে যে দ্বন্দ্বটা হচ্ছে, এই ব্যাপার নিয়ে, ব্যাপারের বক্তব্য নিয়ে যে চিঠি চালাচালি হচ্ছে, সেটা ফরাসি দূতাবাসের ওয়েবসাইটে কিভাবে যায়। এবং তাদের এই ক্ষেপে গিয়ে তারা তো অত্যন্ত ক্ষেপে গেল। ক্ষেপে গিয়ে তারা বললে, এবার একটা শিক্ষা দিতে হবে। সুতরাং তারা করলো কি, সেনাপ্রধান স্পষ্টভাবে এবার গতকাল গিয়ে ইউনুস সাহেবকে বলে দিলেন আমেরিকার রেগে যাওয়ার কথা। বললেন কি কর্ম করেছেন তার যে উপদেষ্টা, তার যে প্রধান সচিব বা প্রেস সচিব এবং সচিবের পাঠানো লোকরা, সচিবের অ্যাপয়েন্টমেন্ট করার লোকেরা ফরাসি দূতাবাসে কি কর্ম করেছে এবং আমেরিকা তার জন্য কি প্রচন্ড রেগে গেছেন, সেটা সব বললেন। বলে তারপরে তিনি বললেন, আপনি এবার তল্পিতল্পা গুছিয়ে নিন, শেষ হয়ে গেছে আপনার দিন। আর আপনি যদি তল্পিতল্পা গুটিয়ে না নেন, তাহলে বাংলাদেশের সমূহ বিপদ, সে বিপদ ভাবা যাবে না। বাংলাদেশকে বাঁচাতে, বাংলাদেশের অখণ্ডতা রক্ষা করতে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখতে আপনার চলে যাওয়াটা এখন একান্ত জরুরি। যত তাড়াতাড়ি আপনি যেতে পারেন স্যার, ততই মঙ্গল। আপনি স্বেচ্ছায় গেলে আমার কাজ কিছু কমবে, নইলে স্বেচ্ছায় যদি না যান, তাহলে যে ব্যবস্থা করতে হবে সেটা কিন্তু আমার কাজ বাড়িয়ে দেবে, আপনার পক্ষেও সেটা ভালো হবে না। ইউনুস একটা শেষ চেষ্টা করলেন, বললেন যে গ্যাবার্ড ম্যাডাম যে অভিযোগগুলো করেছেন, আমি যদি সেই ব্যাপারে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিই, প্রতিরোধক ব্যবস্থা যদি নিই, তাহলে কি আমেরিকার মন গলতে পারে? সেনাপ্রধান বললেন, কি ব্যবস্থা করবার কথা ভাবছেন আপনি? ইউনুস সাহেব বললেন, সমস্ত ইসলামী সন্ত্রাসী, এমনকি হিজবুত, জামাত, আল কায়দা, IS, মানে যারা বাজারে যত টেররিস্ট আছে, টেররিস্ট নেতা আছে, আর আমার এই উপদেষ্টা পরিষদেও যেসব টেররিস্ট এবং এই উগ্রপন্থী সন্ত্রাসবাদীরা আছে, আমি সবাইকে জেলে যদি ঢোকাই, তাহলে কি আমেরিকার একটু মনটা গলবে?
আমাদের সেনাপ্রধান বলেন এত লোককে জেলে ঢোকাবেন সবাইকে, বাংলাদেশে তো এখন ওদের সংখ্যা তো খুব একটা কম আপনি করেননি, অনেক বাড়িয়ে দিয়েছেন, তো এদের সবাইকে জেলে ঢোকাবার রাস্তাটা কোথায়? সাথে সাথে বললেন এত জেলে থাকার জায়গা কোথায়? তখন সাথে সাথে ইউনূস সাহেব বললেন না সবাইকে না, এদের নেতাদেরকে ধরে পাঠাবো আমি, সব নেতাদের। এমনকি যদি বলেন, বলে যেমন যদি বলেন কি কাদেরকে ঢোকাবেন আপনি, বলে এমনকি যদি বলেন আমরা এই জামাতের যিনি আমির আছেন তাকেও যদি ঢুকিয়ে দিই, আর সেই সাথে সাথে আমার উপদেষ্টা সমন্বয়ক যারা আছে এবং যারা এখন সমন্বয়ক বাজারে খুব হইচই করছে, অত্যন্ত উগ্রপন্থী কথাবার্তা বলছে, খুব বাজে কথা, তাদের সবাইকে যদি ঢুকিয়ে দিই। এবার ওয়াকার সাহেব বলেন মন্দ নয়, কমাস আগে সবাইকে ছেড়েছেন জেল থেকে, আবার এখন সবাইকে জেলে ঢোকাচ্ছেন, মন্দ নয়। মানে একবার জেল থেকে বার করার, জেল থেকে ঢোকানো, এই জন্য অবশ্য আপনাকে মনে রেখে দেবে ইতিহাস। যাকে যাকে আর কিছু প্ল্যান আছে আপনার? এবার বললেন ইউনূস সাহেব যদি রাজনৈতিক সৌজন্য দেখাবার জন্যে এবং আওয়ামী লীগের কর্মীদের ওপরে অত্যাচার হচ্ছে, নেতাদের ওপর অত্যাচার হচ্ছে, এই বদনামটা দূর করবার জন্যে যদি আমি আওয়ামী লীগ নেতাদের যাদের জেলে ঢোকানো হয়েছে তাদেরকে যদি আমি ছেড়ে দিয়ে দিই, নেতাদের এইরকম বেশ কিছু নেতা আছে, আমি একটা মোটামুটিভাবে 10 জনের একটা লিস্ট করেছি, সেই লিস্ট অনুযায়ী যদি এদেরকে ছেড়ে দিই তাহলে কেমন হয়? তাহলে কি আমেরিকা বলবে না যে দেখো এরা তো ছেড়ে দিচ্ছে, এরা সব মানে যেটা একটা অবৈধ ব্যাপার, একটা খুব বাজে ব্যাপার হচ্ছিল, এরা তো জিনিসগুলোকে ঠিক করার চেষ্টা করছে, তাহলে কি আমাকে কিছু ওরা রেয়াত করবে না? ওয়াকারুজ্জামান সেনাপ্রধান কিছু বলতে যাবেন তার আগে তার ফোন বেজে উঠলো শুনেছি। তার স্ত্রী ফোনের ওপারে, তিনি ফোন করেছেন, তিনি ফোন ধরতেই তিনি বললেন হ্যালো কোথায় আছো? যমুনায়, সব ঠিক আছে তো? ওয়াকার এক পলক দেখলেন ইউনূসকে, তারপর বললেন কেন ঠিক থাকবে না, এখন থেকে যমুনা ঠিক থাকবে। আমি আর স্যার দুজনে একটু গল্প সল্প করছি, শুধু দুজন। আর ওরা আগে তো শুনেছি মিটিং হলে ওরা ঘর ভর্তি করে থাকতো, তখন ওরা বলছেন আমাদের বললেন যে ওরা মানে কারা? ওয়াকার সাহেব বললেন, বলে ওই যে ওরা মানে ওরা মানে কারা? ওই যে আমাদের মাহপুর ফার্জিস কি হাসনাত ফাসনাত ওরা? আচ্ছা না ওদের খোঁজ কদিন হলো পাচ্ছি না, বুঝলে, শুনছি স্যার নাকি ওদের গ্রেপ্তার করবেন, সেই ভয়ে ওরা কোথায় মানে লুকিয়ে পড়েছে। বলতে বলতে উঠে দাঁড়ালেন ওয়াকার সাহেব। ইউনূস তাড়াতাড়ি বলে উঠলেন কোনো আনসার্টিনিটি নেই, ওই যে বললেন না আমি নাকি 103 জনকে ধরবো, এইসব কথাটা না লিস্ট করছি যাতে তাতে সবাইকে ধরবো গ্রেপ্তারের জন্য, আওয়ামী লীগেরও 10 জনকে 8-10 জনকে ছেড়ে দেবো, এরপরে আস্তে আস্তে আরো ছাড়বো, এটাই প্রথম নয়। আর একটা কথা কি ভাবছি জানেন? ভাবছি চীন সফরটা ক্যান্সেল করলে কি একটু রাগ কমবে ভারতের এবং আমেরিকার? মানে ওদের তো একটা বড় রাগ। আমি জানি 26শে মার্চ চীন যাবে বলে, ওই দিনে আমারও যাত্রা হয়ে যাবে বলে সবাই বলছে বাজারে যে শেখ হাসিনা চলে আসছেন মার্চের মধ্যেই, কেউ কেউ তো আবার দিনক্ষণ বলে দিচ্ছেন 26শে মার্চের মধ্যে। কিন্তু আমি যদি এইসব কাজগুলো যদি করি তাহলে 26শে মার্চ 31শে মার্চ এটা কি একটু পিছিয়ে যেতে পারে? বেরিয়ে যেতে যেতে ওয়াকার সাহেব পিছন ফিরলেন, পিছু করে বললেন দেখুন আপনি চীনে যাবেন কি যাবেন না ওটা আপনার সিদ্ধান্ত, কিন্তু এটা ঠিক শেখ হাসিনা ম্যাডাম প্রাইম মিনিস্টার তিনি কিন্তু গোছগাছ শুরু করে দিয়েছেন ফিরে আসার জন্য। এখন আপনি চীনে থাকবেন তখন না বাংলাদেশে থাকবেন সেই সিদ্ধান্ত আপনার। এই বলেই তিনি আমাদের বেরিয়ে এলেন ওয়াকারুজ্জামান।